ভারতে পলাতক শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার প্রত্যাবর্তনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সাথে ব্লাস্ট ও ব্র্যাকের সমঝোতা স্মারক অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে তা ডাকতে পারে। তিনি আরো বলেন, দেশে 4.5 মিলিয়ন অমীমাংসিত মামলা পড়ে আছে, যা সরকারের একার পক্ষে নিরসন করা সম্ভব নয়। তাই এ বিষয়ে জাইকা জিআইজির সাথে কাজ শুরু হয়েছে। মামলার জট কমাতে প্রয়োজনে আইন কাঠামোতে পরিবর্তন আনা হবে বলেও জানান আইনমন্ত্রী। বাংলাদেশে প্রায় 4.5 মিলিয়ন মামলা পেন্ডিং বিভিন্ন আদালতে। এটা আমাদের 2,500-এর মতো জাজ আছেন, 80,000-এর মতো লয়ার আছেন, 4.5 মিলিয়নের মতো মামলা পেন্ডিং আমাদের জন্য একটা বোঝা হিসেবে দেখা দিয়েছে। এই বোঝাটা কিভাবে নিরসন করা যায় সেটা নিয়ে যখন কাজ করতে শুরু করলাম, আমাদের 1994 সালে বেগম খালেদা জিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে প্রথম বাংলাদেশে লিগ্যাল এইড কার্যক্রম শুরু করা হয়, যে অসহায় গরিব মানুষের পক্ষে যাতে লয়াররা দাঁড়ায়। 94 একটা ছিল, আপনার সার্কুলার ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। পর্যায়ক্রমিকভাবে 2001 সালে এসে যখন এটা আইনে রূপান্তরিত হলো, সেই আইনকে আমরা আরও যুগোপযোগী করার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় এসে অনেক প্রভিশন ইনকর্পোরেট করা হয়। সেটাকে আমরা আমাদের এই সরকার এসে, এই সংসদ এসে, ত্রয়োদশ সংসদ এসে আমরা আইনে রূপান্তর করেছি। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে। রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এর আগে সোমবার ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল শাপলা চত্বরের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই আদেশে ট্রাইব্যুনাল মামলায় পলাতক 31 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এই 31 জন পলাতক আসামির একজন। এ নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, আমরা জানতে পেরেছি লতিফ সিদ্দিকীকে কিছুক্ষণ আগে আদালতে আনা হয়েছে। এর পরবর্তী কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন? লতিফ সিদ্দিকীকে কিছুক্ষণ আগে আদালতে আনা হয়েছে, সঙ্গে তার ভাই কাদের সিদ্দিকীও আছেন। ডিবি হেফাজতে তিনি ছিলেন, সেখান থেকে তাকে আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে গারদ থেকে এজলাসে অর্থাৎ বিচার কক্ষে তোলা হবে। তার বিরুদ্ধে হেফাজতের যে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2013 সালের 5 মে যে হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছিল শাপলা চত্বরে, তার ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে। 41 জন আসামি, তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেই পরোয়ানাভুক্ত আসামি তিনি। ডিবি তাকে কালকে গ্রেপ্তার করেছে, আজকে ট্রাইব্যুনালে এনেছে এবং কিছুক্ষণের মধ্যে তাকে বিচার কক্ষে তোলা হবে। বিচারকরা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এরকম মামলার ক্ষেত্রে আমরা যেরকমটি দেখেছি, আসামিদের পক্ষ থেকে যথারীতি জামিন আবেদন থাকে এবং অন্যদিকে প্রসিকিউশন পক্ষ থেকে আবেদন থাকে তাকে গ্রেপ্তার দেখানোর, এবং তারপরে বিচারপতিরা এই আসামিকে হয়তো বা লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিবেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পরে এই স্বাভাবিকভাবেই এই মামলাগুলোতে জামিন দেওয়ার নজির খুবই কম এবং তার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অন্য যে আসামিগুলো রয়েছে তাদের যারা পলাতক আছে তাদের পলাতক দেখিয়ে বিচার হবে এবং যারা আটক আছেন বা গ্রেপ্তার আছেন তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিচার হবে। তো তাকে আসলে হেফাজতের এই মামলাটিতে যেভাবে অভিযুক্ত করা হয়েছে, যখন ঘটনা ঘটে তখন লতিফ সিদ্দিকী তৎকালীন আওয়ামী লীগ সরকারের বস্ত্র এবং পাট মন্ত্রী ছিলেন। তো সরকারের পক্ষ থেকে
একাধিক মিটিং হয়েছিল হেফাজতের এই ঘটনায় কিভাবে আসলে প্রতিহত দমন অথবা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া যাবে। তো সেখানে নুরনবী আপনি থাকবেন সেখানে, আপনি খোঁজ খবর রাখতে থাকবেন। আপনার কাছে পরবর্তীতে অবশ্যই আবারও আপডেট জানতে আমরা যুক্ত হব। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুরনবী সরকার। আমরা এই মুহূর্তে দর্শক যেতে চাই একটু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হব সেখানে। এগিয়ে আসুন। এখানে একজন দাঁড়িয়ে বলেছেন যে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ প্রান্তিক জনগণ, এমনকি তারা ছাত্রও ছিল না। একটা সংখ্যা ছাত্র, বেশিরভাগ শ্রমিক। সেই শ্রমিকের কি কোনো কোটার দাবি ছিল? তার সরকারি চাকরির আশা ছিল? সে ওঠার জন্য যায় নাই, গিয়েছিল ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ। আজকে সবই রয়ে গেল। সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বীমা, কর্পোরেশন, সরকারি, বেসরকারি, আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কোটা নয়? এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাছাই করে করে অসৎ, দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। আমরা আজকে কি জবাব দিব এই শহীদ পরিবারের সদস্যদের কাছে? কি জবাব দিব জুলাই যোদ্ধাদের কাছে, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেছিলেন, তাদের সন্তানরা জীবন দিয়েছিলেন? আমাদের কি জবাব? চিঠি লেখে খালি হাতে যুদ্ধ গিয়ে জীবন দেওয়া আনাসের মা বাবার কাছে আমাদের জবাব কি? জাবের ইব্রাহিমের মা বাবার কাছে জবাব কি? রিয়া গুপের মা বাবার কাছে আমাদের জবাব কি? শান্তর মা বাবার কাছে আমাদের জবাব কি? আবু সাইদের সেই নিরীহ পরিবারের সদস্যদের কাছে আমাদের জবাব কি? মুগ্ধর পিতা এখানে আছেন, তার পরিবারের কাছে আমাদের জবাব কি? আমি ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি। চেষ্টা করেছি আমি এবং আমার সহকর্মীরা ঘুরে ঘুরে শহীদ পরিবারে গিয়ে তাদের দোয়া নিতে। আমরা তাদের পরিবারেও গিয়েছিলাম, মেহরবানি করে ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছিলেন যাওয়ার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কথা বলছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, এবার একটু তোপখানা রোডে যেতে চাই। সেখানে শিশু কল্যাণ পরিষদের হেলথ কেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। সরাসরি যুক্ত হব সেখানে। পরিবারের সদস্যরা যেভাবে দাঁড়িয়েছে এবং সরকারের পাশে আমাদের দেশে অনেক আলহামদুলিল্লাহ মানুষ আছে যাদের সামর্থ্য আছে, যেমন ওনারা দে আর কামিং ফ্রম হোম এন্ড অ্যাব্রড। আমার দেশেও কিন্তু এরকম যারা লট অফ পিপল যারা জানেও না, যেমন এই প্রতিষ্ঠানটা যে এত বড় বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। আর যারা এখানে না এসছে তারা ফিরোজাবাড়ি হাসপাতালও জানে না, কিছুই চিনে না। They don't have any idea, they don't have any knowledge about this hospital and the activities of this hospital. So এটার কিন্তু প্রচার প্রপাগান্ডা এটারও প্রয়োজন আছে। যেমন আজকে যে মিডিয়ার কল্যাণে হয়তো আজকে অনেকেই জানবে, কিন্তু এটার প্রচারণা আপনি যদি গত 10 বছরে দেখেন খুব হার্ডলি 2-3 কথা কোনো জায়গায় লেখা হয়েছে। খালি আমি মনে করি যে এটা একটা ভালো ওয়েবসাইট যদি আপনারা ডেভেলপ করে দেন, ডাইনামিক একটা ওয়েবসাইট করে বেশি পয়সা লাগে না, আপনাদের যে কম্পিউটারের লোক আছে হি অর শি ক্যান রান ইট, নো প্রবলেম। তাহলে ওই কি যেমন মনে করেন জাকাত, এটা বড় অনেক লোক আছে চুপচাপ জাকাত দেয়, অনেক ধুমধাম করায় দেয়, কাজে আপনি ইউ ক্যান গেট মোর সাপোর্ট। এবং আরেকটা আছে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে যদি কেউ ডোনেট করে তাহলে সে কিন্তু ট্যাক্স রিবেট পায়। কাজে আপনি এই হসপিটাল থেকে যদি আপনি এনবিআর অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদেরকে কেউ যদি দান করে সেই দানটা কিন্তু ট্যাক্স, ইনকাম ট্যাক্স থেকে রিবেট পাবে। কাজে সেটা যদি সরাসরি কথা বলছেন সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা ছিলাম সেখানে।
গ্রেফতারের জন্য দীর্ঘ সময় ডেভিড ইমন সহ তার সহযোগীদের নজরদারিতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। সকালে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ইমনকে গ্রেফতারের পর চট্টগ্রামের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি ওই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে আপনারা জানেন যে যশোরে যে ঝমঝমপুর এলাকা ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরো 3জন মানে সব মিলে 4জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের টিমটা পিছনেই ছিল। তো পিছনে ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে ডেভিড ইমন সহ আরো যে 3জন আছে সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করা এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে 3জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগ প্রাপ্তরা হলেন গাইবান্ধার সাগাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। নীলা খাতুনকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজ সেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করারও কথা রয়েছে তার। সার্জিও গরের এই সফরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। হবিগঞ্জে এনসিপির সঙ্গে ফ্যাসিবাদী আচরণ করেছে বর্তমান সরকারের পুলিশ বাহিনী ও তাদের দলীয় নেতাকর্মীরা। এই আচরণ কোনোভাবেই কাম্য নয় বললেন এনসিপির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার বেলা 11টায় মৌলভীবাজার থেকে সিলেটের গোপালগঞ্জে রওনা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জুলাই মাসে রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছিল, অথচ এই মাসে জুলাই পদযাত্রায় বাধা দিয়ে ফ্যাসিবাদী আচরণ করল সরকার। এর আগে বুধবার রাতে হবিগঞ্জ কামাইছড়া পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জে হামলার ঘটনায় জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তারেক রুবেল বাদী হয়ে 11 জনের নাম উল্লেখ সহ 100 জনকে আসামি করে মামলা দায়ের করে। পরে রাতে মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান নেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম। আমরা আশা করি যে হামলা, উস্কানি দিয়ে বা এই ধরনের কোনো জায়গায় যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয় আওয়ামী স্টাইলে, আমরা মরে যাব, তবু আমরা রাজপথ ছাড়ব না। কারণ আমাদের শহীদ উসমান হাদি ভাই যে প্রতিজ্ঞা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন যে জান দিবা জুলাই দিব না, আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে কাজ করছি। আগামীতে হজ প্যাকেজের খরচ ও খাবারের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সকালে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাব আয়োজিত 3 দিনের হজ ও উমরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এবারে হজ আয়োজন সফল ও সুশৃঙ্খল হয়েছে, তবে ছোটখাটো যেসব ত্রুটি ছিল তা চিহ্নিত করে আগামীতে আরো ভালোভাবে আয়োজন করা হবে বলেও জানান রশিদুজ্জামান মিল্লাত। শিক্ষা, খেলাধুলা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বিত বিকাশকে সমান গুরুত্ব দিয়ে সরকার দেশ এগিয়ে নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। হজ সম্বন্ধে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত এটার ব্যাপারে অ্যাওয়ার, এবং হজ যাত্রীদের কোনো ধরনের অসুবিধা যাতে না হয়। আমাদের বিমানের ডিএমএস এখানে আছে, এমডি সাহেব আছে। আমরা একটা টিম পাঠিয়েছিলাম, আমি জানি না টিম কতটুকু কাজ করেছে, হয়তো আমি জানতে পারবো আর কি। যদি এবার ভালো কাজ না করে থাকে, আগামীবার সেই টিমটা ছোট করে ভালো কাজ করার জন্য
ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করে দিয়ে হাজিদের এই যাতে লাগেজের যে 2-3টা অসুবিধা দেখলাম শুনলাম, এগুলি যাতে এই 27-এর হজের না হয় সেটা এনশিওর করা হলো এবং এনশিওর করছি আমরা। 4 বছরে 1/3 নেমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি, যার সরাসরি প্রভাব পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। শুধু তাই নয়, একই সময়ে 24 থেকে কমে 21% ঘরে চলে এসেছে বেসরকারি বিনিয়োগ। এমন দুরবস্থার মধ্যেই সপ্তাহখানেক ধরে তীব্র গ্যাস সংকট, যা আরও তলানিতে নিয়ে যেতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডকে। বিশ্লেষকরা বলছেন, এমন বহুমুখী সংকটের মুখোমুখি আগে হয়নি উদ্যোক্তারা, তাই এই ক্ষত কাটিয়ে ওঠা কঠিন হবে। রাকিব হোসেনের রিপোর্ট। প্রায় 4.5 দশকের প্রচেষ্টায় অনন্য উচ্চতায় দেশের শিল্প খাত। মূলত বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান আর রপ্তানির ধারাবাহিক সাফল্যে গতি পেয়েছে অর্থনীতির সার্বিক কর্মকাণ্ড। তবে তিলে তিলে গড়ে ওঠা এই ভিত যেন দুর্বল হতে শুরু করেছে গেল কয়েক বছর ধরে, যা আরও স্পষ্ট পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে। বিবিএসের তথ্যমতে গেল 4 বছরে শিল্প খাতের প্রবৃদ্ধি নেমেছে 1/3, অর্থাৎ 2022-23-এ 9.9% উঠলেও ধারাবাহিক পতনে সবশেষ অর্থবছরে নেমে যায় 3.5%। শুধু তাই নয়, একই সময়ে জিডিপির 24% বিনিয়োগ ঠেকেছে 21-এর ঘরে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট আর আর্থিক খাতের অনাস্থাই বড় কারণ। জমির সমস্যা, ইউটিলিটির পাওয়ার ডিফিকাল্টি, এটা সব বিজনেসের জন্যই আছে, কিন্তু লোকাল ইনভেস্টর হয়তো এগুলোকে হ্যান্ডেল করতে পারবে একটু বেটার, এবং ফরেন ইনভেস্টর তার তো অন্য দেশে যাওয়ার সুযোগ আছে। সে যদি এই ঝামেলাগুলো বেশি দেখে বাংলাদেশে আসতে চাইবে না। সোজা কথা, রপ্তানি বাজারে এখন আমরা যে প্রতিযোগিতা দেখছি, এখানে এই শিল্পগুলোকে সাহায্য না করলে তাদের পক্ষে কম্পিট করাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। এটা যেন ওভারঅল আমাদের উৎপাদন বাড়াতে সহায়তা করে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করতে সহায়তা করে, এবং উৎপাদন বাড়ানোর মাধ্যমে বেশি রপ্তানি করে অধিক মাত্রায় যেন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এমন দুরবস্থার মধ্যেই সপ্তাহখানেকের ওপরে চলছে গ্যাস সংকট। ফলে কারখানা চালাতে পারছেন না উদ্যোক্তারা। এতে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, টিকে থাকার চিন্তায় ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। তাই অবস্থার উন্নতি না হলে দীর্ঘমেয়াদে ক্ষত তৈরি হতে পারে অর্থনীতিতে, যা কাটিয়ে ওঠা কঠিন হবে ভবিষ্যতে। আমার ইমিডিয়েটলি আরও 500 মিলিয়ন ঘনফুট এলএনজি আসার উচিত ছিল। তাহলে এটা তো আজকেই দরকার ছিল, কিন্তু আমার তো এফএসআইও নাই। তাহলে আমি আরেকটা এফএসআইও যদি এখন আনি, এটা আরও 2-2.5 বছর বা 1.5 বছর লাগবে। তো এই 1.5 বছর আমি কি করবো ভাই? 1.5 বছর পর ঠিক হবে। 1.5 বছর পর্যন্ত তো আপনি দেউলিয়া হয়ে যাবেন। 1.5 বছরের ভিতরে তো আপনি ডিফল্টার হয়ে যাবেন। এই যে গত 4-5 বছরে ব্যবসা কন্টিনিউয়াস চাপের মুখে থাকতে থাকতে প্রাইভেট সেক্টরে কিন্তু একটা নাভিশ্বাস বেড়ে যাওয়ার মতো অবস্থা। তো স্বাভাবিকভাবে আমাদেরও ধৈর্য হারিয়ে যাচ্ছে যে আমরা ব্যবসাটা কন্টিনিউয়াস কত আর লস দিয়ে আমরা চালাবো। সবশেষ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে 5 দশকে প্রথমবারের মতো ঋণাত্মক প্রবৃদ্ধির মুখোমুখি হয় শিল্প খাত। রাকিব হোসেন, 71, ঢাকা। দেশ জুড়ে গ্যাস সংকট যেন কাটছেই না, সময়ের সঙ্গে সঙ্গে আরো তীব্র হচ্ছে এর প্রভাব। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। এতে ভোগান্তিতে পড়েছেন চালকরা। যেসব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ রয়েছে, সেখানেও চাহিদার তুলনায় মিলছে না পর্যাপ্ত জ্বালানি। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। একই চিত্র রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকাতেও। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ না থাকায় ব্যাহত হচ্ছে রান্নাবান্না। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানির আশ্রয় নিচ্ছে, আবার কেউ কেউ ভোগান্তির মধ্যেই দৈনন্দিন কাজ সারছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও, ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম।